শেষ মুহূর্তে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসে প্রার্থী সমর্থকদের ভিড়। একই আসনে একাধিক প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। এবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন তারেক রহমান। খালেদা জিয়ার দেখভালে সকালেই হাসপাতালে জুবাইদা রহমান। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। শীতের দাপট আরও কদিন বলছে আবহাওয়া অফিস। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। মনোনয়নপত্র জমা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। রোববার পর্যন্ত মোট ৩,১১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ১৬৬ জন। আইন অনুযায়ী দলীয় প্রার্থীদের হলফনামা সহ দলীয় প্রত্যয়ন মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকার আসনগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার কাজ চলছে। প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনে মনোনয়ন জমা দিচ্ছেন। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ আহমদ চৌধুরী জানিয়েছেন, প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনে মনোনয়ন জমা দিচ্ছেন। আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত নিরাপত্তা নিয়ে খুব বেশি ঝুঁকি নেই বলেও জানান তিনি। উনি তো বাংলাদেশের যে কোনো জায়গায় করতে পারেন। আর 17তে জানেন যে উনি 17তে ভোটার হয়েছেন, এইটাও একটা বিষয়। এবং 17তে এর আগেও এই নির্বাচনী এলাকায় ওনারা ভোটার ছিলেন। প্রধান দুই দলের পক্ষ থেকে গুমের পরিবারদেরকে মনোনয়ন দেওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের প্রথম বিজয়। দেশের প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জের জায়গা। তো আমরা তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্যই এর আগে রাজপথে ছিলাম, এখন আমরা আপনার নির্বাচনের পথে আছি। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না। এবং আমরা আচরণবিধির স্পেশালি আজকের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা বলেছি যে নির্বাচন নমিনেশন সাবমিশনের সময় যে আচরণবিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ করে। আমরা একটু বিভাগীয় কমিশনার কার্যালয়ের খবরাখবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। যাচ্ছি তার কাছে। ঐশী, শেষ মুহূর্তের সার্বিক চিত্র কেমন দেখছেন সেখানকার? মারফি, আমার ক্যামেরায় হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এনসিপির ঢাকা ৮ আসনের থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি কিন্তু গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ঢাকা ৮ আসন থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। আজকে কিছুক্ষণ আগে তিনি জমা দিলেন বিভাগীয় কমিশনারের কাছে, সেই টোকেনটিও সংগ্রহ করেছেন। এখন কিছুক্ষণের মধ্যে তিনি আসলে বক্তব্য দেবেন। সারাদিনই কিন্তু অনেক বিএনপি সহ অন্যান্য দলের বিভিন্ন নেতাকর্মীরা আমরা দেখেছি, সমর্থকরা তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং বিএনপি সহ অন্যান্য যে দলের নেতারা আছেন, প্রার্থীরা আছেন, তারাও কিন্তু নিয়েছেন। 250টি আসন ছিল গতকাল পর্যন্ত। 250 জন মনোনয়ন ফর্ম তুলেছিলেন গতকাল পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। আজকে বিকেল 5টার পর আসলে ঠিক 5টার পর জানা যাবে যে কতজন আসলে নিলেন বা কতজন জমা দিয়েছেন। এই মুহূর্তে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো আমাদের উদ্দেশ্যে, মিডিয়াতে বা জনগণের উদ্দেশ্যে কথা বলতে পারেন। একটু শুনে আসবো আসলে যে তিনি কি বলছেন। সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানিয়েছিলাম 2 দিন সময় বাড়ানোর বিষয়ে। ওনারা বলেছিলেন সবগুলা দল যদি ঐক্যমত হয় তাহলে ওনারা এই বিষয়টা বিবেচনা করবেন এবং অন্যান্য দল থেকেও বলার কথা। আমি অন্যান্য দলের সাথেও কথা বলেছিলাম, বিএনপি সালাউদ্দিন ভাইয়ের সাথেও কথা হয়েছিল, জামায়াতের
নায়েবে আমির তাহের ভাইয়ের সাথেও কথা হয়েছে, ওনারাও বলেছে এই বিষয়ে ওনারা পজিটিভ। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এই বিষয়ে হলো কেউ এখনো, কিন্তু আমরা মৌখিকভাবে ওনাদেরকে বলে আসছি। আর পুরো বাংলাদেশেই আমাদের যে 8 দল ছিল সেটার সাথে এলডিপি এবং এনসিপির বৃহত্তর রাজনৈতিক যে জোট গঠন হয়েছে আসন সমঝোতা নিয়ে, যেটা নিয়ে অর্থনৈতিক কাঠামো বিন্যাস এবং এই তরুণ প্রজন্মের চাকরি নিশ্চিত। ঐশী, আপনাকে ধন্যবাদ। আপনি সারাদিনই আমাদের সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের শেষ দিনে আজ সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে দিনভর প্রার্থী ও কর্মী সমর্থকদের ভিড়। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তারা। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফেনী 1 আসনেও আজ বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অসুস্থতা বিবেচনায় খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। এছাড়া জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের হেভিয়েট প্রার্থীরাও আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমান বিএনপির কর্মী সমর্থকরা। দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দিতে দুপুর থেকে সেখানে যান জেলার সিনিয়র নেতারা। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ নেতাকর্মীরা। এ সময় দলের চেয়ারপারসনের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান তারা। খালেদা জিয়ার সুস্থতা বিবেচনায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা তার মনোনয়নপত্র এখানে জমা দিলাম বগুড়া 7 আসনে। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমানকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে, বগুড়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছে। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউল মিন্টু সহ নেতাকর্মীরা। এই আসনটিতে ধানের শীষের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় দিনাজপুর 3 আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আমাদের এখানে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব সমস্যা কোনো কিছু নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। যাচ্ছে তার কাছে। আরেফিন, নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। ইনশাল্লাহ আপনাদের সাথে কর্মসূচি যখন দিব, ইনশাল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো। সকলে দোয়া করবেন, ইনশাল্লাহ একটি কথা, যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটা নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য, কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দিই, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী লাভলি বিথি, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। বিথি, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তো আর কিছুক্ষণ পরে শেষ হতে যাচ্ছে, তো এই বিষয়ে ইসির নতুন কোনো সিদ্ধান্ত আছে কিনা?
উজ্জ্বল, আপনার শেষ কথা দিয়ে যদি বলি যে এখন পর্যন্ত ঢাকা মারফি সকালে কমিশনাররা বসেছিলেন অনানুষ্ঠানিকভাবে এবং সেখানে এই যে সময় বাড়ানোর আলোচনাটা হয়েছে, কয়েকটি নিবন্ধিত দল এবং অনিবন্ধিত কয়েকটি দল, কোনো প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশী হয়তো মনোনয়ন ফর্ম নিয়েছেন, এরকম বেশ কয়েকজন আবেদন করেছিলেন। তো সেই জন্য আলোচনায় বসেছিল। আমাদের দুজন কমিশনারের সাথে আমি কথা বলেছি কমিশন সভা শেষ হওয়ার পরে। তারা জানিয়েছেন যে এই যে সময় বাড়ানো মনোনয়নপত্র জমা দেয় সেটা তো কমিশনের ইচ্ছে বা সিদ্ধান্তে হবে না। যদি রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে দল থেকে লিখিত আবেদন করে সেক্ষেত্রে হয়তো 1 থেকে 2 দিন বাড়ানো যেতে পারে। এখন সময় প্রায় ঘন্টারও কম, তো এখনো আমরা এই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করছি। যদি বাড়ানো হয় তাহলে তখন হয়তো আমরা জানতে পারবো। তো এখন যতটুকু জেনেছি যে কোনো দল এই বিষয়ে এই প্রস্তাবকে নাকচ করেছে। আর এখন পর্যন্ত এখানে এই ঢাকা 13 এবং 15 আসনের থেকে মোট 33 জন অর্থাৎ মনোনয়ন ফর্ম তুলেছে। এর মধ্যে জমা দেওয়া হয়েছে 10 জন, অর্থাৎ প্রায় 23 জন এখনো জমা দেয়নি। তার মানে এইটা আসলে বেশ রিটার্নিং কর্মকর্তাও কিন্তু বেশ একটু অবাক হয়েছিলেন যে এত পার্থক্য আসলে এই সময়ের মধ্যে হয় না। তবে এখনো সময় বাকি আছে, দেখা যাক মোট সংখ্যাটা কত হয় এবং মনোনয়ন ফর্ম। আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করব। দর্শক, আমরা আবারও নয়াপল্টনে যাচ্ছি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, নয়াপল্টনের কার্যালয়ে তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে আমাদের আরেকটু জানান। মারফি, তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে গিয়ে তিনি এর আগে একটু ছোট্টভাবে একটা বক্তব্য দিয়েছেন। নেতাকর্মীদের মূল সড়ক ছেড়ে দেওয়ার জন্য বলেছেন, মানুষের জনভোগান্তি হবে, সেই কারণে নেতাকর্মীদেরকে সরে যাওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এর ফলে নেতাকর্মীরা মূল যে সড়ক সেই সড়ক থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন। এখন তিনি ভিতরে প্রবেশ করেছেন। এর আগে তিনি দেশের জন্য সবাই সবার জায়গা থেকে যেন কাজ করে সেই আহ্বান জানিয়েছেন। বলেছেন যার যে অবস্থায় আছেন যেটুকু কাজ করা সম্ভব রাষ্ট্রের জন্য, দেশের জন্য, তারা যেন সেই কাজটুকু করে, সেই আহ্বান তিনি জানিয়েছেন। এবং তিনি এখন তার জন্য যে নির্ধারিত কক্ষ, সেই কক্ষে তিনি প্রবেশ করেছেন এবং সেখানে তিনি তার নির্ধারিত যে রুম, সেই রুমে অবস্থান করছেন। আজকে মূলত নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তিনি দেশে ফেরার পর এই প্রথমবারের মতো এসছেন। ফলে নেতাকর্মীদের বাড়তি উচ্ছ্বাস উন্মাদনা তৈরি হয়েছে। সকাল থেকে নেতাকর্মীরা মূলত নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে হাজির হয়েছেন। আপনার সাথে কথা বলা ঠিক 4-5 মিনিট আগে ভেতরে প্রবেশ করে মূল যে তার যে বলেছেন আজকে কর্মসূচি নয়, পরবর্তী কর্মসূচিতে অর্থাৎ বিএনপির কর্মসূচি তিনি বক্তব্য রাখবেন বলেও প্রতিশ্রুতি দিয়ে গেছেন। নেতাকর্মীদেরকে অনুরোধ করছেন মূল নয়াপল্টন কাকরাইল থেকে সড়ক থেকে তারা যেন সরে যান এবং সেই কারণে নেতাকর্মীদের অনেকে সরে যাওয়ার চেষ্টা করছে, যদিও অনেকে এখন অবস্থান করছেন। এবং আপনাকে জানাতে চাই যে তার এই কর্মসূচি গতকালকে তিনি কার্যালয়ে গিয়েছেন, এর আগে তার বাবার মাজার জিয়ারত করতে গিয়েছেন, এর আগে তিনি স্মৃতিসৌধে গিয়েছেন, অর্থাৎ তার প্রত্যেক দিনে পার করছেন, কোথাও তিনি যাচ্ছেন এবং দলীয় কর্মকাণ্ডে তার যে সক্রিয় অবস্থান দিচ্ছেন। এবং আগামী বৃহস্পতিবার পর থেকেই তিনি ঢাকার বাইরে যাওয়ার এক ধরনের সূচি রয়েছে। তিনি সিলেট যেতে পারেন, সিলেটের হজরত শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করবেন। এরপর জুলাই যারা যোদ্ধা রয়েছে আবু সাইদ, ওয়াসিম, তাদের কবর জিয়ারত করার জন্য তিনি কর্মসূচি তিনি দিবেন বলে জানিয়েছেন। এবং দলের পক্ষ থেকেও দলের যে নির্দেশনা রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, সেই ছেড়ে দেওয়ার কাজটি এখন চলছে। অর্থাৎ এক পাশে যান চলাচলের জন্য ব্যবস্থা করা হচ্ছে যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয়। আজকে যেহেতু বিএনপির কোনো কর্মসূচি এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেই, ফলে সেই জায়গায় নেতাকর্মীরা যেন সেই যে বিষয়টি বিবেচনা করে। তারেক রহমান এখানে থাকবেন বেশ অনেকক্ষণ সময়,
তিনি কয়েক ঘন্টা থাকবেন নয়াপল্টন কার্যালয় বিএনপির। এই কার্যালয় নতুন করে সাজানো হয়েছে, সেটি নতুন করে প্রস্তুত করা হয়েছে এবং তিনি প্রত্যেকটি কক্ষ ঘুরে ঘুরে দেখবেন, মহাসচিবের রুম, নিজের রুম, চেয়ারপারসনের রুম এবং সেই সঙ্গে আর কি ধরনের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় আর কি ধরনের সংযোজন বিয়োজন করা দরকার সেই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করবেন, নির্দেশনা দিবেন। এখন সেই মূলত দলের নেতাকর্মীরা সরে যাওয়ার চেষ্টা করেছেন এবং যদিও তারা কেউ যাচ্ছেন না, কারণ যখন বের হবেন তখন আরও বিদায় জানাবেন। মারফি, তিনি গতকালও তিনি গুলশান কার্যালয়ে গিয়েছিলেন, সেখানে নেতাকর্মীদের ঢল নেমেছিল। এরপর তিনি তার মায়াকে দেখতে রাত 10টার সময় এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন। আজকেও সেরকম একটি সূচি রয়েছে, তিনি এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে তার যে পরিদর্শনকার কাজ শেষ করে তিনি কিন্তু নয়াপল্টন এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা হওয়ার কথা রয়েছে। তারেক রহমান প্রায় পৌষ মাসের মাঝামাঝিতে এসে প্রচণ্ড শীতে কাবু রাজধানী ঢাকা। গত কয়েক দিনের মতো আজ দুপুর পর্যন্ত নেই সূর্যের দেখা। এর প্রভাব পড়েছে রাজধানীর জনজীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে দেশ জুড়ে এই শীতের তীব্রতা আরও 2-3 দিন থাকবে। মূলত সূর্য ঢাকা ঘন কুয়াশার কারণে এমন শীত, ঘন কুয়াশার কারণে সৃষ্ট ঠান্ডা শৈত্যপ্রবাহের চেয়েও বেশি হওয়ার আশঙ্কা। সে হিসেবে কাল সূর্যের দেখা না মিললে দেশের গড় তাপমাত্রা আরও কমবে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। কাল পরশু সূর্যের দেখা না মেলার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আজ রাজধানী ঢাকায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সরেজমিনে ঘুরে দেখা যায় সড়কে পরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। অনেকেই অল্প সময়ের জন্য কাজে বেরিয়েছেন। ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই আগুন পোহাতে বসেছেন। শুধু ঢাকা না, সারা বাংলাদেশেই বিশেষ করে উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল, পুরা অঞ্চলই যে আগামী 72 ঘন্টার মতো এই ঘন কুয়াশা কন্টিনিউ করবে। হয়তো কোনো জায়গায় অল্প কিছু জায়গাতে হয়তো বিক্ষিপ্ত একটু কমতে পারে দুপুরবেলা। সারা দেশে বেড়েছে শীতের দাপট। বিশেষ করে মধ্য ও পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলা গড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে বিঘ্ন ঘটছে নৌযান চলাচলেও। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল মানুষ। কমেছে আয় রোজগার। কোথাও কোথাও শীত বস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বাড়ছে শীতজনিত রোগবালাই। প্রচুর শীত, তার মানে 8-10টা কাপড় গাও দিয়েও শীত পুরাচ্ছে না। কাজ কাম করা মুশকিল, কাজ করা যায় না, আবার কাজ মনে করে ধরলে কাজ করা যাচ্ছে না, আবার ঘুরে বাইরে চলে আসা লাগে। কোন শীত ঘরের বাইরে আসতে পারতেছে না লোকের, মাঠে একটা লোক নাই, কৃষক নাই, রোদ নাই, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, যার জন্য শীত বেশি হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। পরে ঘণ্টাখানেক অবস্থান করে ফিরে যান বাসায়। খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা AZM জাহিদ হোসেন বলেছিলেন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই। তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। জুলাই শহীদ আবু সাইদ হত্যায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে মামলার তদন্ত কর্মকর্তার জবানবন্দিতে। আবু সাইদকে হত্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য হাসিবুর রশিদের সম্পৃক্ততা রয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা। আন্দোলনের সময় বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া আবু সাইদকে থাপ্পড় মারেন বলেও উঠে আসে তদন্তে। এমনকি তার ময়নাতদন্ত রিপোর্ট পাল্টে দিতে চিকিৎসকদের চাপ প্রয়োগ করেন ডাক্তার সারওয়ার হোসেন। পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ হয়ে উঠেছিলেন জুলাই আন্দোলনের প্রতীক।
আবু সাইদ হত্যা মামলার বিচার এখন প্রায় শেষ পর্যায়ে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দিচ্ছেন ট্রাইব্যুনালে। তার জবানবন্দিতে একের পর এক উঠে আসছে আবু সাইদ হত্যার গুরুত্বপূর্ণ তথ্য। তদন্ত কর্মকর্তা রুহুল আমিন তার জবানবন্দিতে ট্রাইব্যুনালকে জানান, আবু সাইদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদ। আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থানও নিয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকলেও আবু সাইদ হত্যাসহ আসামিদের বেআইনি কার্যক্রম বন্ধে হাসিবুর রশিদ কোনো ব্যবস্থা নেননি বলে তদন্তে উঠে আসে। জবানবন্দিতে তদন্তকারী কর্মকর্তা জানান, আন্দোলনের সময় রংপুরের তৎকালীন পুলিশ কমিশনার মনিরুজ্জামান ছাত্র জনতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করেন। আন্দোলন দমনে কঠোর হতে অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দেন মনিরুজ্জামান। আবু সাইদকে হত্যার আগে 11 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া আবু সাইদকে থাপ্পড় মারেন। ওই দিনই ছাত্রলীগ নেতা মাসুদ তার গলা চেপে ধরেন বলে তদন্তে উঠে আসে। শুধু তাই নয়, হত্যার পর ময়না তদন্তের রিপোর্ট ধামাচাপা ও পাল্টে দিতে রংপুর মেডিকেলের চিকিৎসকদের চাপ প্রয়োগ করেন এই মামলার আসামি ডাক্তার সরোয়ার হোসেন। সোমবার আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি সহ 30 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় গ্রেফতার আছেন 6 জন। আগামী বছরের 6 জানুয়ারি ফের সাক্ষ্য দিবেন তদন্তকারী কর্মকর্তা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।